আসসালামু আলাইকুম। আমি ফখরুদ্দিন 21 চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করছেন। এটা নিয়ে নানান রকমের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটার পক্ষে বলতেছেন, কেউ এটার বিপক্ষে বলতেছেন। পক্ষে যারা বলতেছেন আমি ওদের ব্যাপারে বলবো, দেখেন নাই মামার চেয়ে কানা মামাও ভালো। প্রবাসে যারা যান তারা প্রথম অবস্থায় এয়ারপোর্ট গিয়ে কিছুটা বিব্রত বোধ হন, তাদের সহযোগিতার প্রয়োজন হয়। আমি দেখেছি আমরা যারা বিশেষ করে গালফ রাষ্ট্রগুলোতে যায়, মিডল ইস্ট কান্ট্রিগুলোতে যায়, এরা অনেকটাই আমাদের একদম গ্রামগঞ্জ থেকে আসা মানুষ। যারা ইউরোপের দিকে যান তারা হয়তো কিছুটা বুঝ আছে বা জানা আছে, কিছুটা তারা হয়তো জেনে শুনেই যাচ্ছেন, কিছুটা পড়ালেখা করে এইসব ব্যাপারের উপরে। আর মিডল ইস্ট কান্ট্রিগুলোতে যারা যান ওরা আসলে মিডল ইস্ট কান্ট্রিটা কীরকম এই ব্যাপারে অভিজ্ঞতা খুব কম। তো এই জন্যই প্রথমে এয়ারপোর্ট গেলেও ওনাকে নানান রকমের ধাক্কা খেতে হয়। এবং আমি এমনও দেখেছি যে এয়ারপোর্ট গিয়ে উনি ওনার ফ্লাইটের সময় হয়ে গেছে কিন্তু উনি এখনো বসে আছেন। তো এই বদারেশনগুলো আসলে আমাদের যাতে চেঞ্জ হয়। একটা লোক সেখানে গেলে কার থেকে সহযোগিতা নিবে এটাও একটা ওর জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। আমাদের এয়ারপোর্টে যারা চাকরি করেন ওনারা আসলে আমি আগে যতটুকু দেখেছি ওনারা সহযোগিতা করেন, কিন্তু যতটা পরিমাণে সহযোগিতা করা দরকার সেই পরিমাণে সহযোগিতা ওনাদের কাছ থেকে আমরা পাইনি। ওনাদের বোঝা উচিত আপনি কন্টিনিউ এয়ারপোর্টের ভিতরে থাকেন, আপনি এয়ারপোর্টের প্রতিটা আদ্যপান্ত সম্পর্কে আপনার ধারণা আছে। একটা লোক নতুন করে যখন এয়ারপোর্টের ভিতরে আসে তখন সে একটু হতভম্ব হয়, যেহেতু সে এই কালচারের সাথে অ্যাডজাস্টেবল না। তো সে এই জন্য একটু হতভম্ব। এই ক্ষেত্রে অবশ্যই এয়ারপোর্টে যারা থাকেন তারা সহযোগিতা করা খুবই প্রয়োজন। আর প্রবাসী লাউঞ্জ যেটা তৈরি হয়েছে এটা কিছুটা উপকার হবে, একদম যে উপকার হবে না তা না, বা এটা দিয়ে যে একদম আমাদের কোনো কাজে লাগবে না তাও না। হ্যাঁ, আমি দেখেছি খাবারের মান যে বলা হয়েছে যে কম রেটে পাওয়া যাবে, এটা যেন কথার কথা না থাকে। কারণ আমি দেখেছি খাবারের রেট সেখানে অতিরিক্ত বেশি নেওয়া হয়। এই ব্যাপারে যাতে কোনো রকমের ছাড় দেওয়া না হয়। দ্বিতীয় কথা হলো বিশ্রামের ব্যাপারটা, সেটা আসলে কারো প্রয়োজন হয় না। ওই টাইমে যারা বিদেশে যাচ্ছেন তারা হয়তো একটু সময় বসে থাকেন সেখানে, তারপর একটা মানসিক চিন্তাগতভাবে থাকেন। ওই টাইমে বসে থাকা বা শুয়ে থাকা ওই রকম তার মন মানসিকতা থাকে না। কিন্তু খাবারের ব্যাপারটা যেন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এটা যাতে কোনো সিন্ডিকেট তৈরি না হয় বা এতে যেন কোনো দুষ্কৃতকারী যে খাবারের অতিরিক্ত দাম নিতে না পারে, এই ব্যাপারে অবশ্যই সরকার যেন সজাগ থাকেন। দ্বিতীয় যেটা বললাম যে যারা এটার বিরোধিতা করতেছেন, বিরোধিতা করার পিছনের কারণ অবশ্যই আছে যে এটা আমাদের উপকারের কথা। হয়তো ওনারা চিন্তা করছেন যে এখানে যারা বাইরে থেকে আসবেন তারা তো তখন এখানে বসে থাকার জন্য আর চিন্তা করেন না, অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে পৌঁছার চিন্তাধারাই করেন। আরেকটা কথা বলা হয়েছে এর ভিতরে, অনেকেরই আমি দেখছি বলছেন যে প্রবাসে লাউঞ্জ উদ্বোধন না করে কিভাবে খুব অল্প পয়সায় প্রবাসে যাওয়া যায়। হ্যাঁ, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এটাই করা উচিত জরুরিভাবে।
এটাই করা উচিত, যাতে একটা লোক প্রবাসে বা মিডল ইস্ট কান্ট্রিতে যায়, তারা যেন অল্প পয়সার ভিতরে যাইতে পারে, তাহলে তাকে ওইখানে গিয়ে নানান রকমের চিন্তায় পড়তে হবে না। এখন যারা বলছেন যে কম রেটে বা কম পয়সা করার, এখানে বাংলাদেশ সরকার কোন জায়গায় পয়সা কমাবেন আমি ঠিক জানি না। তবে আমি সেখানে বলবো, এই মিডল ইস্ট কান্ট্রিতে লোক যাওয়ার জন্য যে আমাদের 4 লাখ 5 লাখ টাকা 6 লাখ টাকা লাগে, এর পিছনে একটা সিন্ডিকেট তৈরি হয়ে আছে। সৌদি আরবে একটা ভিসা বিক্রি করা হয় 50 থেকে 60,000 টাকা, গভর্নমেন্ট নেয় এটা ভিসা বাবদ। এরপরে আসেন এই ভিসাটা বাংলাদেশে প্রসেসিং হতে যেটুকু খরচ, ওইখানে এই টাকাটাই খরচ হয়। বা আনুষঙ্গিক যদি আরো কিছু ধরি, তাহলে আরো 20,000 টাকা ধরেন, টোটাল 70,000 টাকা সৌদি আরবে একটা ভিসা বাবদ খরচ হয়। কিন্তু এই ভিসা সৌদি আরবেই কিনতে হয় এটা 3 লক্ষ টাকা দিয়ে, বাংলাদেশি টাকায়। এখন আপনি বলেন এটা কি করে কমাবে? উচিত ভিসা ক্রয় না করা। এখন আমাদের যারা ভিসা ক্রয় করেন বা যারা ভিসা নিয়ে আসেন, উনারা সেখান থেকে দাম বেশি দিয়ে আনেন। বাংলাদেশে আসার পর এরপরে আছে নানান রকমের ট্রাভেলের খরচ, মেডিকেল খরচ, অন্যান্য আনুষঙ্গিক খরচ, সব মিলে এই ভিসাটার দাম পড়ে যায় 5 লক্ষ টাকা। এখন আপনি কমামের কোন জায়গায়? এটা অবশ্যই গভর্নমেন্টকে দেখতে হবে। যদি এই ভিসাটা যদি একটা কোম্পানির মাধ্যমে আসে, তাহলে এই ভিসাটা একটা লোক সৌদি আরবে যেতে তার 1 থেকে 1.5 লাখ টাকার বেশি খরচ হওয়ার কথা নয়। কারণ ওই দেশের কোম্পানি সব খরচ বহন করবে। ভিসার খরচ, এটাকে স্টাম্পিং করা বা প্রসেসিং করা, তারপর বাংলাদেশে আসার পরে কোম্পানি তারে টিকিট দেয়। এখন এইগুলা করতেছে কারা? অতএব এই বিতর্কত কথাগুলা আসলে জানার প্রয়োজন আছে। ওটাকে কেন্দ্র করে অন্য আরো অনেক কিছু করা যাবে না, এটা বলা ঠিক না। মূল সমস্যা হলো আমরা যারা ভিসা ক্রয় করি, আপনি দেখেন সৌদি আরবে বর্তমানে কাজ নেই, মিডল ইস্ট কান্ট্রিগুলোতে বর্তমানে কাজ নেই বললেই চলে, কিন্তু প্রতিনিয়তই লোক আসতেছে। তাদেরকে আমরা যারা আনতেছি, আমরা বিভিন্ন প্রলোভন দেখাইয়া, লাভ দেখাইয়া, বিভিন্ন রকমের কথা বলে আমরা নিয়ে আসতেছি। আমিও চলে আসতেছি, না বুঝে না শুনে আমি বাস চলে আসতেছি। তাতে আমি এসে বিপদে পড়তেছি এবং এখানে অবৈধ হয়ে যাচ্ছি। আমাদের উচিত আমরা ব্যক্তিগতভাবেও সচেতন হওয়া এবং আমরা লোভে না পড়া। হ্যাঁ, আমরা মিডল ইস্ট কান্ট্রিতে যাব, যদি কোনো কোম্পানির বিষয়ে আসি, বিভিন্ন কোম্পানি আছে, তারা নিজস্বভাবে লোক নিয়ে আসে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে ওরা লোক নেয়, নেপাল থেকে নেয়, শ্রীলঙ্কা থেকে নেয়, ইন্দোনেশিয়া থেকে নেয়, তারা বিভিন্ন জায়গা থেকে লোক নেয়। ওরা যদি সরাসরি আইসা লোক বাছাই করে নেয়, তাহলে আপনার অবশ্যই 1-1.5 লাখ টাকার উপরে খরচ হবে না। কিন্তু যখন আপনি অন্য কোনো মাধ্যমের মধ্যে আসতে যাবেন, অবশ্যই আপনাকে 4-5 লাখ টাকা 6 লাখ টাকা খরচ করে আসতে হবে। এখন এগুলা আরো অনেক কথা আছে যেগুলা সরাসরি বলাটাও অনেক সময় উচিত না। অতএব আমাদেরকে সচেতন হতে হবে। আমরা আসার জন্য যেমন উদ্গ্রীব হয়ে যাই, আমরা একজন লোককে ব্যাস ভিসা পাইলেই বলে ফেলি হ্যাঁ আমি যাব। এই বিষয়ে আপনার কতটুকু কাজ হবে, এই বিষয়ে কি আপনি কাজ পাবেন কিনা,
বা আপনার এটাতে সঠিক আছে কিনা কিছুই যাচাই বাছাই না করে আমি চলে আসতেছি। আসার পরে এখানে এসব বিপদে পড়তেছি, আবার দেশেও অনেকগুলা টাকা লস করে আমি এখানে এসেছি। অতএব আমি বলবো আমাদের মূল সমস্যা নিজেদের সচেতন হতে হবে। হ্যাঁ, সরকার একটা কাজ করতে পারেন, সেটা হলো ট্রেনিং এর ব্যবস্থা করতে পারেন, দক্ষ শ্রমিক পাঠানোর। মিডল ইস্ট কান্ট্রিগুলোতে দক্ষ শ্রমিকের খুবই অভাব। এইখানে যারা আসে আইসা নিজেরা এই কাজ করতে করতে দক্ষ হন। অতএব আপনি যদি দেশ থেকে কাজ শিখে আসেন, অবশ্যই আপনার এখানে কাজে লাগবে সেই কাজটা। যেমন কি কি কাজ শিখবেন দেখেন, আমরা যারা পড়ালেখা করে ডিগ্রি পাস করে মাস্টার্স পাস করেও আমি অনেকে দেখেছি মিডল ইস্ট কান্ট্রিতে এসে কোনো লাভ নাই ভাই। এখানে আপনাকে কাজে করতে হবে, আপনাকে চেয়ারে বসে কখনো পয়সা দিবে না। আর সেটা এই দেশের গভর্নমেন্ট নিষিদ্ধ করেছে। সেটা আমাদের যত লেবার জাতীয় কাজ আছে এগুলাই আমাদের জন্য করতে। কাজ শিখুন, যেমন ড্রাইভিং শিখে আসুন, অবশ্যই এটা আপনার কাজে লাগবে। প্লাম্বিং এর কাজ শিখে আসুন, তারপর ওয়ার্লিং এর কাজ শিখে আসুন, এসির কাজ শিখে আসুন, ফ্রিজের কাজ শিখে আসুন, কারেন্টের কাজ শিখে আসুন, সাববাক অর্থাৎ পাইপ ফিল্টারের কাজ শিখে আসুন। যেগুলা আসলে হাতের কাজ এগুলা শিখে আসুন। টাইলসের কাজ শিখে আসুন, তারপরে আপনি জিপসের কাজ শিখে আসুন। তারপরে হ্যাঁ, আপনি কনস্ট্রাকশনের কাজও আপনার যদি জানা থাকে আপনি শিখে আসতে পারেন। তাহলে অনেকগুলা কাজ আছে। এখন আমরা হয় কি, দেখুন যেমন ভাই ছিল বিদেশে বা বাবা ছিল বিদেশে বা পড়ালেখা করছি, এখন মানে পড়ালেখাও করে না, ঘোরাঘুরি করে, তখন মা বাবা ধরে কয় রে বিদেশ পাঠিয়ে দাও। এইভাবে বিদেশ পাঠালে সে আইসা অবশ্যই বেকার থাকতে হবে। তাকে দেখা যায় কষ্ট করতে হবে, খাওয়ার কষ্ট করতে হবে, থাকার কষ্ট করতে হবে, পয়সার কষ্ট করতে হবে, বেতন পাবে না, কারণ সে তো কিছু জানে না। অতএব এই ব্যাপারে গুরুত্ব আমাদের নিজেদেরকেও সচেতন হতে হবে, গভর্নমেন্টকেও এই ব্যাপারে উদ্যোগ নিতে হবে। অবশ্যই একটা লোক যাতে কম পয়সা আসতে পারে, এটা অনেক কিছুর উপরে নির্ভর করে। বিশেষ করে যখন আমরা একটা ভিসা ক্রয় করি, আমি যদি এত দাম দিয়ে ভিসাটা ক্রয় না করি, তাহলেই তো আমার আর এত টাকা দিয়ে আশা লাগতেছে না। এখন হলো কি, এই দেশে যারা ভিসা বিক্রি করেন, বিভিন্ন এই দেশের নাগরিকরাই ভিসা বাইর করে এবং ওরাই বিক্রি করে। ওরা যখন ভিসাটা বিক্রি করে তখন ওরাই বেশি দাম দিয়ে বিক্রি করে। এখন যে ক্রয় করতেছে সে কি করবে? সেও তো এই দামটা দিয়েই তো, এই দামটা কার উপরে যাইতেছে? সেটা যাইতেছে আমাদের দেশে যিনি আসতেছেন তিনার উপরে। এখন তিনি তো জমি বিক্রি করে, বাড়ি বিক্রি করে, নানান জিনিস বিক্রি করে তারপরে আসতেছে। এটাই হলো মূল সমস্যা। আমি বলবো যন্ত্রতন্ত্র ভাবে না আসাটাই ভালো। ভিসা পাইছেন বলেই চলে আসবেন, এটা এটা কখনো চিন্তা করবেন না। আসার আগে আপনি আগে কোনো কাজ শিখুন। দ্বিতীয়ত, ভিসাটা একটা কোম্পানির ভিসা। আসুন, এই দেশের বহু কোম্পানি আছে যারা ভিসা নিজস্বভাবে দিয়েই লোক আনতেছে। তারা নিজেরাই বাংলাদেশে যাচ্ছে এবং বাংলাদেশে গিয়ে তারা লোক যাচাই বাছাই করে লোক নিয়ে আসতেছে। ওই ধরনের কোম্পানিতে যদি আপনি আসতে পারেন, অবশ্যই আপনার ভালো হবে। আর বর্তমানে ফ্রি ভিসায় এই তথাকথিত ভিসায় না আসাই ভালো। আপনি একটা কোম্পানির ভিসায় আসেন বা ব্যক্তি মালিকানা ভিসায় আসেন, যেখানে আপনি এই দেশের নাগরিকদের কাজ করবেন, তার নিজস্ব কাজ করবেন, তাহলে তবুও আপনি কিছুটা ভালো থাকতে পারবেন। আর যদি তথাকথিত এই ফ্রি ভিসার নামে এই ভিসায় আসেন, ভাই আমি বলবো আপনার না আসাই ভালো। তারপরও আপনি আসবেন, আপনার টাকা যাবে, আমার তো যাবে না। আমি বাস্তবতা দেখে বলতেছি। আমি এই কারণে কথাটা বলছি যে প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করা নিয়ে অনেকে নানান রকমের মন্তব্য করছেন যে
বিদেশে যাওয়াতে যে পয়সা খরচ হয় এই পয়সা কমানে আসলে আমি যতটুকু দেখেছি কমাবে কোন জায়গায় আমি জানি না। সরকারের পক্ষ থেকে কমালে হয়তো 20-25 হাজার না 50,000 টাকা কমাতে পারবে। যে লোকে 5 লক্ষ 6 লক্ষ টাকা দিয়ে আসতে পারে সে ওই 20,000 30,000 টাকাও দিয়ে আসতে পারবে। মূল সমস্যা যেখান থেকে ভিসা ক্রয় করা হচ্ছে তারাই যদি বেশি দাম দিয়ে কিনতে হয় বা বেশি দাম দিয়ে বিক্রি করে, তা আমি আপনি কি করতে পারবো? আমি যারা এই দেশে ভিসার ব্যবসা করেন, যারা ভিসা একজন এই দেশের নাগরিক থেকে নেন, তিনিও যে খুব বেশি লাভবান হন আমার মনে হয় না। কিন্তু পয়সাটা নিচ্ছে কারা? যে মূল মালিক, সেই পয়সা অনেক দাম দিয়ে। আমি তো আপনাদেরকে বললাম মাত্র কত টাকা খরচ হয় একটা ভিসা বের করতে সরকারিভাবে, কিন্তু সেটা বিক্রি করা হয় অনেক দামে, হাই রেঞ্জের দামে। আর এই দামগুলা বাড়াইছি আমরা, কারণ আমি আমার ভাইকে আনতে হবে, আমার ভাতিজাকে আনতে হবে, আমার আত্মীয়কে আনতে হবে, আমার শালাকে আনতে হবে বা আমার ছেলেকে আনতে হবে, এই বলে আমি এই দাম দিয়ে ভিসা নিচ্ছি। এখন আমি নিচ্ছি কেন? আমি না নিলেই তো ওই লোকে আমাকে দিচ্ছে না, আমি দিচ্ছি বলেই, আমি টাকা দিচ্ছি বলে সে আমাকে দিচ্ছে। অতএব এই জায়গাগুলো আমাদেরকে সংশোধন করতে হবে। আমরা যতই বলি যে ভিসার দাম কমে না কেন, বা এত এত বেশি দাম দিয়ে কেন বিদেশ যেতে হবে, আরো কম রেট করা হয় না কেন, এখানে আসলে আমি মনে করি সরকারিভাবে এমন কোনো হাত নেই। সরকার কোন কোন জায়গায় পয়সা কমাতে পারবে, হয়তো যেগুলা ট্রাভেল আলাগুলো কন্ট্রাক্ট, বা আমি জানি না, আমার এই ব্যাপারে অভিজ্ঞতা নেই। তো এটা আমি আমি এই জন্য আপনাদেরকে বললাম, এই নিয়ে আমাদের মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। আমি এই সরকারের সাফাই গাচ্ছি না, এই সরকারের অনেক ভুল ভ্রান্তি আছে। তবে আমি যতটুকু বুঝি যে এই সরকারের একটা উদ্যোগ আছে প্রবাসীদের জন্য অন্তত কিছু করার, কিছু কিছু সিদ্ধান্ত নিচ্ছে যেগুলা আসলে কাজের। আমি এই জন্যই ধন্যবাদ জানাই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।